এই বাড়িতে বিশাল বিশাল আম গাছ আছে। যেহেতু আমের সিজন চলছে তো গাছ ভর্তি পাকা পাকা আম। কি লোভনীয় লাগছে। সাদির রুমের বেকনিতে দাঁড়িয়ে ছোঁয়া আমগুলোর দিকে নজর দিচ্ছে। পাশে বসেই পরি ড্রয়িং খাতায় আঁকিবুকি করছিল। ছোঁয়া পরীকে বলে, মাম্মা আম খাবে? পরি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে আবার খাতায় মনোযোগ দেয়। খাবো না। ছোঁয়া হতাশ হয়। এই পিচ্ছি একদম বাপের মতো হয়েছে। এখন একটু আম খেলে কি এমন হতো? আস্ত ছোট করলা। ঠিক আছে, খেতে হবে না। আমি একা একাই খাবো বলে ছোঁয়া দাঁড়িয়ে যায়। পরি এক পলক তাকায় ছোঁয়ার দিকে, তারপর নিজের কাজ করতে থাকে। পরির থেকে রেসপন্স না পেয়ে ছোঁয়া মুখ বাঁকিয়ে চলে যায়। সূর্য একদম মাথার ওপরে, রোদের তেজ জানান দিচ্ছে এখন ভর দুপুর। বাড়ির দারোয়ান খেতে গেছে, তনু কলেজে গেছে আর সাবিনা বেগম ঘুমোচ্ছে। সেলিম আর সাদি অফিসে। এটাই সুযোগ। এই সুযোগে ছোঁয়া গাছ থেকে আম পেরে খাবে। চুলগুলো খোপা করে আঁচল কোমরে গুজে ছোঁয়া হুড়হুড় করে গাছে উঠে পড়ে। দোতলায় নিজেদের রুমের বেলকনির সোজাসুজি হতেই হাসিমুখে পরীকে ডাকে, পরি দেখো আমি কোথায়। পরি তাকায়, ছোঁয়াকে গাছের মাথায় দেখে খাতা ফেলে দাঁড়িয়ে যায়। খুশি হয়ে হাততালি দিতে থাকে। তার মাম্মা বড় হয়ে গেছে, বিশাল বড়, তাকে কেউ ধরতে পারবে না। পরীর খুশি দেখে ছোঁয়া হাসে। মাম্মা আমাকে নিবা? ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তোর বাপ আমাকে বৃন্দাবন পাঠিয়ে দিবে। আমি আম দিচ্ছি, তুমি খাও বলেই পাকা একটা আম পরীর দিকে ছুঁড়ে মারে। একদম রুমের মধ্যে চলে যায়। পাকা হওয়াতে ফ্লোরে বাড়ি খেয়ে একদম ভর্তা হয়ে যায়। পরী আমের বেহাত দশা দেখে ছোঁয়ার দিকে মুখ ভার করে তাকায়। মাম্মা নষ্ট হয়ে গেছে। ছোঁয়া উকিঝুঁকি মেরে দেখে সত্যিই নষ্ট হয়ে গেছে। আমি সাথে করে আনব, তুমি দাঁড়াও। পরী মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তখনই সাবিনা রুমে আসে। ছোঁয়াকে ডাকতে এসেছিলেন তিনি। পাশের বাসার কয়েকজন এসেছে ছোঁয়াকে দেখতে। বৌভাত করা হয়নি তাই তারা ছোঁয়াকে দেখেনি। রুমে এসেই সাবিনার মাথা গরম হয়ে যায়। ফ্লোরে আম পড়ে কি বিশ্রী অবস্থা। সাবিনা এগিয়ে বেকনিতে যায়। পরীকে বলে, এসব কি পরি? পরি তাকায় সাবিনার দিকে, এক গাল হেসে বলে, দাদু দেখো মাম্মা কোথায়। আগুল দিয়ে ছোঁয়াকে দেখিয়ে দেয় পরি। সাবিনা অবাক হয়ে তাকিয়ে থাকে। রাগ করতে ভুলে গেছে। উনি বাদর মেয়ে গাছে চড়ে বসেছে। সব থেকে উঁচু ডালটাতে উঠে বাদরের মতো ঝুলছে। সাবিনা দাঁত কটমট করে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া এখনও তাকে খেয়াল করেনি। সে আম খাওয়াতে ব্যস্ত। এই মেয়ে তুমি উইখানে কেন? ছোঁয়া চমকে ওঠে, তাকায় সাবিনার দিকে। হাত থেকে আম পড়ে যায়। এতটাই ভয় পেয়েছে সে। শাশুড়ির রাগী ফেসটা দেখে শুকনো ঢোক গিলে একটু হাসার চেষ্টা করে বলে, শাশুড়ি আম তো পেকে পেকে পড়ে যাচ্ছে, তাই আপনার জন্য কিছু তরতাজা আম পারবো বলে এখানে উঠেছি। ভালো করেছি না? সাবিনা তেতে উঠে বলে, বাদরামি বাদ দিয়ে জলদি নামো। বাড়িতে মেহমান এসেছে, তারা তোমাকে গাছের মগ ডালে বাদরের মতো ঝুলতে দেখলে কি বলবে? ছোঁয়া একটু ভেবে বলে, কি আর বলবে? বলবে বাদর বউ কোথায় পেলি রে সাবু। সাবিনা বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। শাশুড়ির নাম ধরে কথা বলছে। কেমন অসভ্য মেয়ে। এই মেয়ের আক্কেল জ্ঞান কবে হবে? বেয়াদব মেয়ে। সাধু আসুক আজকে, তোমার বাদরামি ছোটাবো আমি। আপনার সাধুকে ভয় পাই না আমি। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। পরি বলে, মাম্মাকে বকছো কেন? তোর মাম্মাকে বকছি না। ঠাসস করে যখন পড়ে যাবে না তখন বুঝবি কেন বকছি। শয়তান এক একটা। এই মেয়ে নামো বলছি জলদি। ছোঁয়া নামতে থাকে। সাবিনা দৌড়ে নিচে নামে। পড়ে যাবেই সে শিওর। সাবিনাকে দৌড়াতে দেখে একজন মহিলা বলে ওঠে, ভাবি দৌড়াচ্ছেন কেন? বাদরের পাল্লায় পড়লে এভাবেই দৌড়াতে হয়। ছোঁয়া প্রায় নেমে গেছে। সাবিনাকে দৌড়াতে দেখে তাড়াহুড়ো করে নামতে যায় আর তখনই ঠাসস করে পড়ে যায়। সাদিও তখন বাড়িতে ঢোকে। কিছু পড়ার শব্দে পাশ ফিরে তাকাতেই দেখতে পায় ছোঁয়া কোমর ধরে কাতরাচ্ছে। সাবিনা দৌড়ে গিয়ে ধরে। সাদিও ভ্রু কুঁচকে এগিয়ে যায়। কি হয়েছে? সাবিনা এবার সুযোগ পায়। তোর বউ এই গাছটার মগডালে উঠে ঝুলছিল আর আম খাচ্ছিল, এখন নামতে গিয়ে পড়ে গেল। রেগে চোয়াল শক্ত করে ফেলে সাদি। ছোঁয়া কোনো রকমে উঠে দাঁড়ায়। পায়ে বেশ ব্যথা পেয়েছে। দাঁড়াতেই বাধে আরেক বিপত্তি। শাড়ি খুলে পড়ে যায়। সাদি আহাম্মকের মতো খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়।
সাবিনা নিজের কপাল নিজে চাপকায়। ছোঁয়া শাড়ি মুঠো করে ধরেছে। লজ্জা পেয়েছে সে। এসব শাড়ি টাড়ি পরে থাকা যায় নাকি? খুলবে না, ইডিয়েট, বলেই সাদি চলে যায়। ছোঁয়া মুখ ভেঙচি দিয়ে সাদির কথাটা রিপিট করে। সাবিনা বিড়বিড় করে ছোঁয়াকে একটু গালি দেয়। তারপর বলে, শাড়ি ঠিক করো। ছোঁয়া শাশুড়ির সামনেই শাড়ি ঠিক করে নেয়। সাবিনা কুচি ঠিক করে দেয়। তারপর ছোঁয়ার হাত ধরে বলে, একটু মানুষ হও, বাদর আর কত কাল থাকবা? যৎকাল আপনি আছেন এই পৃথিবী আছে, সাধু আছে। সাবিনা আর কিছু বলার ভাষা খুঁজে পায় না। এই মেয়ের সামনে মুখ খুললেই বিপদ। কি বলে ফেলে আল্লাহ মালুম। ছোঁয়া মেহমানদের সাথে ভালো করেই কথা বলে। সাবিনা তো ভয়ে ছিল, না জানি কখন বেফাস কিছু বলে ফেলে, আর মানসম্মানটা চলে যায়। আল্লাহ সহায় ছিল, মেয়েটাকে একটু সুবুদ্ধি দিয়েছে, তাই মানসম্মান বেঁচে গেল। এক পর্যায়ে একটা মহিলা বলে ওঠে, ভাবি আপনার বড় ছেলেকে দেখলাম, আমার বাবার বাড়ির এলাকায় বাসা ভাড়া করে থাকছে, সাথে একটা মেয়েও আছে। সাবিনার হাসি মুখটা কালো হয়ে যায়। বুক কেঁপে ওঠে, চোখ দুটো টলমল করে ওঠে। তার ছেলের খোঁজ পাওয়া গেছে? ছোঁয়া অবাক হয়। সাদির আরও একটা ভাই আছে? সাবিনা উদ্বিগ্ন হয়ে বলে, কোথায়? বলুন আমাকে, ঠিকানা দিন, আমি আজকেই যাব। ছোঁয়া অবাক হয়, এত কঠিন একটা মানুষও কান্না করতে পারে। মহিলাটি ঠিকানা বলে। সাবিনা শান্ত হয়। বেশি দূরে না, সে যাবে। ছোঁয়া বলে ওঠে, আপনার আরও একটা ছেলে আছে? সাবিনা দীর্ঘ শ্বাস ফেলে বলে, রুমে যাও, সাধুকে খেতে দাও, আর রাতের রান্নাটা করে নিও। বলেই সে সবাইকে বিদায় দিয়ে দেয়। ছোঁয়া রুমে যায়। সাদি ল্যাপটপে কাজ করছে আর পরি সাদির কাঁধে বসে আছে। ছোঁয়া রুমে ঢুকে বলে, সাধু খেতে বলেছে শাশুড়ি। সাদি রাগী দৃষ্টিতে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া পাত্তা দেয় না। সে তার মতো কাবাদ থেকে শাড়ি বের করে বলে, খাবার গরম করেছি আমি, জলদি খেয়ে আসুন, আপনার জন্য দ্বিতীয়বার খাবার গরম করতে পারবো না। যৎসব বলেই ওয়াশরুমে ঢুকে পড়ে। সাদি নড়েচড়ে না। সে এখন খাবে না, পরে খাবে। কাজটা বেশি জরুরি এখন। তবে পরীকে খাওয়ানো প্রয়োজন। ছোঁয়াকে আগেই কিছু বলবে না। সাদি দেখতে চায় ছোঁয়ার দায়িত্ব কতটুকু, সে কতটুকু প্রসেসিভ পরীর প্রতি। সেই হিসেবে ছোঁয়াকে রাখবে, না হলে যার আমানত তার কাছেই দিয়ে আসবে। আজকে কথা হয়েছে ইমনের সাথে তার। ছোঁয়া ওয়াশরুমে ঢুকে আবার বেরিয়ে আসে। পরীকে সাদির কাঁধ থেকে নামিয়ে নিয়ে যায়। বাচ্চাটাকেও তো গোসল করাতে হবে। পরীকে গোসল করিয়ে রেখে তারপর ছোঁয়া গোসলে ঢোকে। তৎক্ষণ সাদি কাজই করছিল, তার ওদের দিকে কোনো নজর নেই। ছোঁয়া খানিকটা বিরক্ত হয়। এই লোকটার কি উচিত না ছোঁয়াকে জিজ্ঞেস করা, তুমি ঠিক আছো? তখন ব্যথা পেয়েছিলে? কিন্তু নাহহ সে জিজ্ঞেস তো করছেই না। ছোঁয়া হতাশ হয়। এ রকমটা আশা করা বোধ হয় উচিত না। গোসল সেরে খেতে যায় ছোঁয়া। খাবার ঠান্ডা হয়ে গেছে, গরম করে সে আর পরি খায়। সাদিকে আর ডাকবে না। কেন ডাকবে? একবার তো গরম করেই ছিল। পরীকে ঘুম পাড়িয়ে ছোঁয়া ফোন হাতে বসে পড়ে। সাদি তখন উঠে খেতে যায়। সাবিনা বেগম রাত ৮টার সময় গম্ভীর মুখে বাড়ি ফেরে। সে সিফাতকে পায়নি। সাবিনা যাওয়ার আগেই সিফাত সেখান থেকে চলে গেছে। কত আশা করেছিল ছেলেটাকে একটু দেখবে। কতদিন হয়ে গেল দেখে না ছেলেটাকে। সেলিম বসে পেপার পড়ছিল। সাবিনাকে এভাবে দেখে তিনি জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? সাবিনা জবাব দেয় না। সেলিমের পাশে বসে পড়ে হাতের পার্সটা সামনের টেবিলে রাখে। ছোঁয়া রান্না করছে। তেমন রান্না সে পারে না, তাই ইউটিউব দেখে খিচুড়ি রান্না করছে। আর তাকে সাহায্য করছে তনু। দুজন গল্প করতে করতে রান্না করছে। সাবিনার থেকে কেন জবাব না পেয়ে সেলিম টিভির চ্যানেল পাল্টে বলে, ছোঁয়াকে ভর্তি করতে নিয়ে যাব কাল। সাবিনা গম্ভীর গলায় জবাব দেয়, কোনো দরকার নেই, বিয়ের পর মেয়েদের পড়তে হয় না। সেলিম বলে ওঠে, কেন পড়তে হবে না? সেলিম বলে ওঠে, কেন পড়তে হবে না? আমাদের বাড়ির সবাই উচ্চশিক্ষিত, সেখানে ছোঁয়া কেন মাধ্যমিক পাস থাকবে? আমি বলছি তাই থাকবে। এই মেয়েকে চিনো তুমি? উড়নচণ্ডী মেয়ে একটা। দুপুরে বড় আমগাছটার মগডালে উঠে বসেছিল। কলেজে গেলে না জানি কি করে বসবে। এভাবে রিস্ক নিতে পারবো না আমি। ওর পড়ালেখা করতে হবে না। সেলিম সাবিনার দিকে একটু চেপে বসে, তুমি বুঝতে পারছ না মেয়েটার বয়সী বা কত? এটা কি সংসার করার বয়স? তবুও সে পরীকে কতটা আপন করে নিয়েছে। ম্যাচুরিটি আসলে এমন করবে না।
আর ম্যাচুরিটি বাড়ানোর জন্য তাকে পড়াশোনা করতে হবে, না হলে তো হবে না, তাই না? সাবিনা কথা বলে না, কাল শাদির সাথে কথা বলে নিয়ে যাব। তাছাড়া মেয়েটার বাবার স্বপ্ন ছিল সে উচ্চশিক্ষিত হবে। বাবার স্বপ্ন আমাদের জন্য ভেঙে যাক, তুমি নিশ্চয় এটা চাও না। সাবিনার মন গলে যায়। সেলিম মুচকি হাসে। বউ তার নরম মনের, শুধু বাইরে শক্ত থাকার চেষ্টা করে। রান্না শেষ করে ছোঁয়া রুমে যায় ফ্রেশ হতে। রুমে ঢুকতেই দেখতে পায় শাদির ফোন বাজছে। ছোঁয়ার কৌতূহল বরাবরই বেশি, তাই সে কোনো কিছু না ভেবে ফোনটা রিসিভ করে নেয়। কে বলছেন? ওপাশ থেকে মেয়েলি একটা কণ্ঠ ভেসে আসে। সাদমান কোথায়? সাদমান আবার কে? এখানে এই নামে কেউ থাকে না, তবে সাধু আছে একজন, আমার বর। বাকিটুকু বলার আগেই সাদি ছোঁয়ার কান থেকে ফোনটা নিয়ে ঠাসস করে থাপ্পড় বসিয়ে দেয় ছোঁয়ার গালে। হতভম্ব হয়ে যায় ছোঁয়া, গালটা ব্যথায় টনটন করছে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকায় সাদির পানে। রাগে সাদি কাঁপছে। সে চোয়াল শক্ত করে চিৎকার করে বলে ওঠে, আমার ফোন ধরার সাহস কোথায় পেলে? ছোঁয়া কাচুমাচু হয়ে যায়। ভয় পাচ্ছে সে সাদিকে এই রূপে কখনোই দেখেনি। ছোঁয়া শুকনো ঢোক গিলে 2 পা পিছিয়ে যায়। সাদি আবারও বলে ওঠে, নেক্সট টাইম আমার ফোনে হাত দিলে হাত কেটে ফেলবো একদম, মাইন্ড ইট। বলেই সে ফোন হাতে চলে যায়। ছোঁয়া হাঁটু মুড়ে বসে পড়ে। বুকটা ব্যথায় ভারী হয়ে আসছে। সামান্য ফোনটা ধরার জন্য এভাবে মারল? খুব বড় অন্যায় করে ফেলেছে কি ছোঁয়া? 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে ছোঁয়া। এই পৃথিবীতে তার কেউ নেই, কেউ না। বেকনিতে গিয়ে বেলকনির দরজা বন্ধ করে দেয় ছোঁয়া। রাত 10টা ছুঁই ছুঁই। রাস্তাঘাটে এখনও মানুষের চলাচল, শত শত গাড়ি চলছে, রিকশা চলছে, পাশের ফ্লাইট থেকে হাসাহাসির শব্দ আসছে। সবাই কত হাসিখুশি, তাই না? ছোঁয়াকে আজকে আর কেউ খেতে ডাকতে আসে না, কেউ খোঁজ নেয় না তার। ছোঁয়ার ভীষণ খিদে পেয়েছে। বিশ্বাস ছিল শ্বশুর মশাই বাপরি আসবে, তাকে ডাকবে, সাথে করে খেতে নিয়ে যাবে। কিন্তু তার আশা পূরণ হল না। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে ছোঁয়ার। সে আপাতত ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। রাত বাড়ছে, রাস্তাঘাটের কোলাহল কমছে, কমছে মানুষের আনাগোনা। ছোঁয়া ফ্লোরে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে আছে। অতিরিক্ত কান্না করার ফলে এখন ঘুম পাচ্ছে, চোখ ভেঙে আসছে। তাই সে ফ্লোরে গুটিসুটি মেরে শুয়ে পড়ে এবং খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। ভোরের আলো ফুটেছে সবেই, নিস্তব্ধ পরিবেশ। এখনও সবাই জাগেনি, হাতে গোনা কিছু মানুষ জেগেছে। তাদের মধ্যে ছোঁয়াও আছে। আড়মোড়া ভেঙে উঠে বসে ছোঁয়া। শরীর ব্যথা হয়ে গেছে তার। ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই। দীর্ঘ শ্বাস ফেলে দরজা খুলে রুমে ঢোকে। বিছানায় পড়ি আর সাদি ঘুমিয়ে আছে। ছোঁয়া ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিচেনে গিয়ে রান্নার ব্যবস্থা করতে থাকে। তাকে তো এখানে এসব করানোর জন্যই আনা হয়েছে। নাম দেওয়া উচিত কাজের লোক। সাবিনা বেগম নামাজ শেষে খানিকক্ষণ কুরআন পড়ে কিচেনে গিয়ে ছোঁয়াকে দেখে খানিকটা অবাক হয়, কিন্তু কিছু বলে না। ছোঁয়া আটা মাখছে। সাবিনা বলে, আজকে রুটি বেশি করে বানাতে হবে। তোর চাচা, শ্বশুর, শাশুড়ি এবং দেবর আসছে। ছোঁয়া পাল্টা কেন প্রশ্ন না করে আটা বাড়িয়ে দিয়ে মাখতে থাকে। সাবিনা আলু কাটতে থাকে। রান্না শেষে ছোঁয়া খাবার টেবিলে খাবার সাজিয়ে সেখানেই বসে থাকে। রুমে যাচ্ছে না। সাবিনা জিজ্ঞেস করে, ফ্রেশ হবে না? আমাকে আলাদা একটা রুম দিবেন প্লিজ। এতগুলো রুম আপনাদের, একটাতে আমি থাকি? সাবিনা বুঝে যায় তার বদমেজাজি ছেলে কিছু একটা করেছে, তাই সে সহজেই কোনো জবাব দেন না। ছোঁয়ার গালের দিকে ভালো করে তাকিয়ে খেয়াল করে 5টা আঙুলের দাগ বসে গেছে। সাবিনা বলে ওঠে, ঠিক আছে, সাধুর পাশের রুমটাতে থেকো। ছোঁয়া একটু মলিন হেসে উঠে যায়। রুমে এসে দেখে সাদি আর পরি এখনও ঘুমোচ্ছে। ছোঁয়া নিজের জামাকাপড় গুছিয়ে লাগেজ নিয়ে রুম ত্যাগ করে। ওই রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকে। ভীষণ খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না। চোখ দুটো সবেই লেগে এসেছিল তখনই সেলিম ছোঁয়াকে ডাকতে ডাকতে রুমে ঢোকে। ছোঁয়া চমকে উঠে বসে সেলিম রুমে ঢুকে বলে, মামুনি খাবে চলো, কলেজে যেতে হবে তো। ছোঁয়া অবিশ্বাস্য চোখে তাকায়। সেলিম ছোঁয়ার পাশে এসে বসে, ভর্তির সব ব্যবস্থা করে এসেছি আমি, আজকে আমার সাথে যাবে। ছোঁয়া খুশিতে সেলিমের হাত ধরে ফেলে। থ্যাংক ইউ বাবা। সেলিম ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। চলো খেয়ে বেরবো দুজন। ছোঁয়া সেলিমের হাত ধরে খেতে যায়।
সেখানে যেতেই দেখতে পায় সাদি, তনু, পরি আর সাবিনা বসে আছে। ছোঁয়া মাথা নিচু করে সেলিমের পেছনে পেছনে গিয়ে তার সাথেই বসে পড়ে। পরি কয়েকবার মাম্মা মাম্মা বলে ডাকে, তবুও ছোঁয়া সাড়া দেয় না। সে তার মতো খেতে থাকে, যেন কাউকে চেনেই না। ছোঁয়ার বিষণ্ণ মনটা ভালে হয়ে গেছে। সেলিম তাকে কলেজে ভর্তি করিয়ে সারা কলেজ ঘুরিয়ে দেখিয়েছে। কয়েকজন টিচার সেলিমের বন্ধু, সবার সাথে ছোঁয়ার পরিচয় করিয়েছে। কলেজের সামনে ফুসকা ঝালমুড়ি ভেলপুরির দোকান বসেছে। সেখানে দুজন পেট পুড়ে ফুসকা আর ঝালমুড়ি খেয়েছে। এই বয়সে এসেও যে উনি এভাবে ফুসকা খেতে পারেন ছোঁয়ার কল্পনার বাইরে ছিল। পুরো কলেজে স্টুডেন্টরা তাকিয়ে ছিল ওদের দিকে। সবাই ভেবেছে এটা ছোঁয়ার বাবা। মুগ্ধ হয়ে দেখছিল তাদের। কলেজ থেকে বেরিয়ে এসে আইসক্রিম কিনে দিয়েছে ছোঁয়াকে। বইয়ের দোকানে গিয়ে সব বই খাতা কিনেছে। পরীর জন্য কিছু চকলেট, স্ট্রবেরি আর ড্রাগন ফল নিয়েছে ছোঁয়া। তারপর দুজন বাড়ির উদ্দেশ্য বের হয়। ছোঁয়ার বাবাও ছোঁয়াকে ভীষণ ভালোবাসে, কিন্তু এভাবে কোনোদিন ছোঁয়াকে সময় দেয়নি। ছোঁয়াকে নিয়ে ঘুরতে বের হয়নি, একসাথে ফুসকা খায়নি। শ্বশুরের থেকে এত ভালোবাসা পেয়ে মুগ্ধ ছোঁয়া। শ্বশুর এমনও হয়, শাশুড়ি কেন এমন না? শপিং মলের সামনে গাড়ি থেমে যায়। গাড়ি অবশ্য সেলিমই চালাচ্ছিল। পাশে ছোঁয়া বসেছিল। বাবা থামলে কেন? তুমি করে বলতে বলেছে সেলিম। আপনি কেমন শোনাচ্ছে? পরপর মনে হয়। ছোঁয়াও হেসে তুমি করে বলা শুরু করেছে। তোর জন্য কিছু জামাকাপড় কিনতে হবে তো। শাড়ি পরে তো আর কলেজে আসতে পারবি না। তাছাড়া ইউনিফর্ম কিনতে হবে। ছোঁয়া মাথা নাড়িয়ে গাড়ি থেকে নামে। সেলিম ছোঁয়ার হাত ধরে শপিং মলে ঢোকে। বেশ অনেকগুলো জামা কিনে দেয় ছোঁয়াকে। পরীর জন্য ছোট ছোট প্যান্ট, গেঞ্জি, ফ্রক কিনে নেয়। শপিং মল থেকে বের হওয়ার সময় ছোঁয়া সাদিকে দেখে। সে লিফট দিয়ে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওপরে উঠছে। মেয়েটা ওয়েস্টার্ন পরেছে, দেখতেও বেশ গর্জিয়াস লাগছে। সাদির হাত ধরে হা করে তাকিয়ে আছে সাদির দিকে। ছোঁয়া চোখ ফিরিয়ে নেয়। সেলিমের সাথে গল্পে মন দেয়। যা খুশি করুক। ছোঁয়ার কি এসবে একদম পাত্তা দেবে না ছোঁয়া। এক গাদা শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফেরে ছোঁয়া। নিজেদের জন্য বরাদ্দকৃত রুমটাতে ঢুকে খাটের ওপর সব জিনিস রাখে। একদম হাঁপিয়ে উঠেছে। এক গ্লাস শরবত হলে মন্দ হতো না। কে আর শরবত বানিয়ে দেবে? তখনই ছোঁয়ার মনে পড়ে, তার যেমন অস্থির লাগছে সেলিমেরও তো এমন অস্থির লাগছে। বাবারও শরবত প্রয়োজন। চট করে রুম থেকে বেরিয়ে যায় ছোঁয়া। 2 গ্লাস শরবত গুলিয়ে ফেলে। তারপর চলে যায় সেলিমের রুমে। সাবিনা গাল ফুলিয়ে বসে আছে। সেলিম ফোন দেখছে। ছোঁয়া রুমে ঢুকে বলে, বাবা তোমার শরবত। সেলিম মুচকি হেসে শরবত তুলে নেয়। সাবিনা খেকে উঠে বলে, ভদ্রতা সভ্যতা ভুলে গেছ নাকি? শ্বশুরকে তুমি করে বলছো? বেয়াদব মেয়ে। ছোঁয়া হেসে সাবিনাকে বলে, ভাবছি আপনাকে ডার্লিং বলে ডাকব। আহা শাশুড়ি ডার্লিং, এদিকে আসুন। শুনতে দারুণ লাগবে না? সেলিম শব্দ করে হেসে ওঠে। সাবিনা তাজ্জব বনে যায়। বলে, কি এই মেয়ে? উড়িয়ে দিয়েছিস মা। সেলিমের সাথে হাইফাই দেয় ছোঁয়া। সাবিনা রেগে যায়। আমার সাথে মশকরা করতে আসবে না একদম। বলে দিলাম। কেন কেন? মশকরা না করলে ভালোবাসা যাবে ডার্লিং শাশুড়ি? সাবিনা দাঁতে দাঁত চেপে বলে, বের হও আমার রুম থেকে। যাচ্ছি যাচ্ছি, তবে আপনার জন্য একটা জিনিস এনেছি, দেখবেন? সাবিনা বাঁকা চোখে তাকায়। গিফট পেতে তার ভালো লাগে। কখনো গিফট পায়নি। কেউ তাকে কিছু দেয় না, সবাই টাকা দেয় কিনে নিতে বলে। এটা তার ভালো লাগে না। ও ডার্লিং শাশুড়ি, দেখবেন না? সাবিনা গম্ভীর থাকার চেষ্টা করে বলে, কি এনেছ? আসুন আমার সাথে দেখাবো। ছোঁয়া সাবিনার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় নিজেদের রুমে। সাবিনা একটু আটটু বাধা দেওয়ার চেষ্টা করলেও মন থেকে সে খুশি। ছোঁয়া নিজের রুমে এসে সাবিনার হাত ছেড়ে দেয়। সাবিনা কপাট রাগ দেখিয়ে বলে, আমাকে এখানে আনলে কেন তুমি? বড্ড বার বেড়েছে তোমার, অসভ্য মেয়ে। ছোঁয়া পাত্তা দেয় না। প্যাকেট খুলে একটা নাইট ড্রেস বের করে। দেখতে বেশ সুন্দর। সাবিনার ইচ্ছে ছিল এমন একটা নাইট ড্রেস কিনবে, কিন্তু লজ্জা আর অস্বস্তিতে সেলিমকে বলতে পারেনি। ছোঁয়া সাবিনার সামনে সেটা ধরে বলে, বাহ হহ, পারফেক্ট হয়েছে। এই গরমে শাড়ি পরে ঘুমানো যায় নাকি? এটা তাই নিয়ে আসলাম, রাতে পরিয়েন। সাবিনা চোখ পাকিয়ে বলে, আমি এসব পরব? কেন পরবেন না? সুন্দর তো। সাবিনা মুখ বাঁকিয়ে জবাব দেয় না। ছোঁয়া সাবিনার গলা জড়িয়ে ধরে বলে, আপনাকে কিন্তু আমি একটু একটু ভালোবেসে ফেলছি।
সাবিনা ছোঁয়াকে ছাড়িয়ে নাইট ড্রেসটা নিয়ে চলে যায়। ছোঁয়া মুচকি হাসে। তখনই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ইমন নামটা দেখে মুচকি হেসে রিসিভ করে। হ্যালো ইমন, ভালো আছো? খুব। তুমি? ইমন তাচ্ছিল্য হেসে বলে, যেমন রেখে গিয়েছিলে। ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে বলে, ইমন নিয়তি মেনে নিতে হবে। আমি মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। জীবন সুন্দর, আর জীবন কারো জন্য থেমেও থাকে না। নতুন করে সবটা শুরু করো। ভালো থাকবে তুমিও। বলেই ছোঁয়া কল কেটে দেয়। দীর্ঘ শ্বাস ফেলে ফ্রেশ হতে যায়। খেতে বসে মনে পড়ে পরীর খবর নেওয়া হয়নি। তাই সামনের ভাত রেখে চলে যায় পরীর কাছে। বাচ্চাটা গুটিসুটি মেরে শুয়ে আছে শাদির রুমের সিঙ্গেল সোফায়। ছোঁয়া পরীকে কোলে তুলে নিয়ে কপালে চুমু খায়। তারপর নিজেদের রুমে নিয়ে যায়। টেবিল থেকে ভাতের থালা নিয়ে পরীর পাশে বসে খেতে থাকে। খাওয়া শেষে নিজেও পরীর পাশে শুয়ে পড়ে। সাদি আজকে গভীর রাতে বাড়ি ফেরে। অফিসের কাজে আটকে গিয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে 1টা বেজে গেছে। কলিং বেল না বাজিয়ে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে ঢোকে। নিজের রুমে গিয়ে ফাইল অফিসের ব্যাগ রেখে ট্রাইটা ঢিলা করে ফেলো। পরী খাটে নেই, তার মানে ছোঁয়ার রুমে। সাদি ছোঁয়ার রুমে চলে যায়। ইডিয়েট রুমের দরজা খোলা রেখেই ঘুমিয়েছে। রুমে লাইট জ্বলছে। দুজন বিছানার দুই প্রান্তে শুয়ে আছে। ফ্লোর জুড়ে শপিং ব্যাগ, বই, খাতা, জামা কাপড়ে ছড়াছড়ি। দেখেই বোঝা যাচ্ছে দুজন জামাকাপড় দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। সাদি কপাল চুলকে বিড়বিড় করে বলে, কপালে জুটেছে একটা। তারপর পা ফাঁকা জায়গাগুলোতে পা ফেলে বিছানার কাছে যায়। পরীর কপালে চুমু খায়। মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে লাইট অফ করে চলে যেতে নেয়। তখনই ছোঁয়া লাফ দিয়ে ওঠে। খানিকটা চিৎকার করে ওঠে। সাদি ভয় পেয়ে আবার লাইট জ্বালিয়ে দেয়। ছোঁয়া ভয়ে কাচুমাচু হচ্ছে। লাইট অফ করবেন না। সাদি বুঝে যায় ছোঁয়া ভয় পায়। কালকে তো তার রুমে ছিল, ড্রিম লাইট জ্বলছিল। এই রুমে ড্রিম লাইট নেই। ওকে ওকে, অফ করছি না। রিল্যাক্স। ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। ঘুমিয়ে পড়ো। লাইট অফ করব না। ছোঁয়া মাথা নাড়িয়ে শুয়ে পড়ে। এবার পরীকে কাছে টেনে নেয়। জাপটে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। চোখে প্রচণ্ড ঘুম থাকায় কয়েক সেকেন্ডই ঘুমের গভীরে তলিয়ে যায়। সাদি বিড়বিড় করে বলে, কে এটা? একে এর বাড়িতে সহ্য করত কিভাবে? আমি তো 2 দিনেই পাগল হয়ে যাচ্ছি। ইডিয়েট একটা, আমার কপালেই জুটতে হলো। ধ্যাত, বলেই সাদি রুম থেকে চলে যেতে নেয়। আবার কি মনে করে দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে তাকায়। চলবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে অনুরোধ করছি লাইক কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। একটা গল্প তৈরি করতে অনেক কষ্ট হয়, কিন্তু আপনারা কেউ তার মূল্য দিতে চান না। বেশি কিছু তো চাচ্ছি না, শুধু লাইক কমেন্ট করে দেবেন প্লিজ প্লিজ, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের দোয়াতে যেন একটু এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।